আপনি বৃহস্পতিবার রাতে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে লিখেছেন যে কোট আনকোট একাধিক জনসভায় লক্ষ মানুষের সামনে মঞ্চ থেকে আপনি যখন গুপ্ত গুপ্ত বলে একটি রাজনৈতিক দলকে ঠাট্টা মশকরা করেন তখন সেটা অশোভনীয় দেখায়। এ, গুপ্ত শব্দটি নিয়ে আসলে এই আপত্তির জায়গাটা কোথায়? না আসলে এটাকে মানে মেটাফরিক অর্থে যেভাবে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, মানে এটা হচ্ছে আরেকটা এর আগে যেভাবে জামাত শিবিরকে আওয়ামী লীগের সময় আমরা দেখেছিলাম যে জামাত শিবির এই শব্দটা দিয়ে ধীরে, ধীরে এটাকে মানে একদম আ মারার বৈধতা পর্যন্ত দেওয়া হয়েছিল। তো এখন ওই একই টাইপের ফ্রেমিং আমাদের কাছে মনে হচ্ছে যে ধীরে, ধীরে শুধু শব্দটা পরিবর্তন হচ্ছে। এখন সমস্যাটা আসলে কি নেতাকর্মী পর্যায়ে পর্যন্ত এটা হচ্ছে বা হলেও এটাকে আমরা খুব একটা ওইভাবে পাত্তা দিচ্ছি না। কিন্তু আমরা একটা অন্য রাজনৈতিক দল হতে পারি এনসিপি। কিন্তু আমরা যখন দেখি যে একটা দলের সর্বোচ্চ দলীয় প্রধান তার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু দলীয় প্রধানের ঊর্ধ্বে, তিনি আমার রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে। তিনি যখন এই বিষয়টা করেন, এই ফ্রেমিংটা করেন, আমাদের কাছে এটা মনে হয় যে সেটা যেকোনো দলই হোক না কেন, এটা জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে তার যারা নেতাকর্মী, এমন অনেক নেতাকর্মী আছে যারা এত সহনশীল না এবং সহিষ্ণু না। তো তারা এই বিষয়টাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে বা নিয়ে যাচ্ছেও এখন। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে একেবারে মনে করুন চরম বিদ্বেষের পর্যায়ে। তো এর মধ্যে রাজনৈতিক যে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো প্রধানমন্ত্রীর জায়গা থেকে, দলীয় প্রধানের জায়গা থেকে তিনি এই ধরনের উদাহরণ যদি স্থাপন করেন, আমরা এটাকে খুবই অপ্রত্যাশিত মনে করি এবং এটা এখন হয়তো জামায়াত শিবিরের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। হয়তো এরপরে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে, অন্য কোনো টার্ম হতে পারে এনসিপির ক্ষেত্রেও। কিংবা এমনও তো হতে পারে আজকে থেকে ৫-১০ বছর পরে বিএনপির ক্ষেত্রেও কেউ এরকম কিছু টার্ম ব্যবহার করছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত। তো আমরা চাই এই পলিটিক্যাল যে কালচারটা, এই কালচারটা থেকে যেটা নেতিবাচক, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কিন্তু পলিটিক্যাল টার্ম বা পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর যাই বলেন, এটা তো আসলে হয়ই রাজনীতিতে। যেমন আপনার দলের সদস্যরাই তো মাঝে মাঝে বলে যে সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি দেয়। এখন রাজনীতিতে তো এইসব বিষয় কি খুব গুরুত্ব সহকারে কিছু নেওয়ার আছে? মানে বিষয়টা হচ্ছে যে গুপ্ত বলা হলে তার প্রতিক্রিয়াও তীব্র হচ্ছে দেখা যাচ্ছে। মানে এত তীব্র প্রতিক্রিয়া এটাতে দেখানোর বা কি আছে আসলে? না আসলে ব্যাপারটা হচ্ছে যেই অর্থে মনে করেন একটা দলকে এভাবে গুপ্ত বলা হয়, সমস্যাটা হচ্ছে শুধু যদি পলিটিক্যাল মেটাফরিক জায়গা থাকতো তাহলে এটা সমস্যা ছিল না। কিন্তু এটাকে একটা তীব্র বিদ্বেষের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আওয়ামী লীগের সময় জামাত শিবির শব্দটাকে ত্যাগ করতে, করতে হত্যাযজ্ঞে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা শুরুতেই এই জিনিসটা আমাদের জায়গা থেকে ওইটুকু আমাদের কনসার্নটা জানিয়ে রাখলাম যে এটা এই যে যুক্তি হবে, তর্ক হবে, মতবিরোধ হবে কিন্তু এটা একটা লিমিট পর্যন্ত থাকা উচিত এবং এটা নেতাকর্মী পর্যায়ের সমস্যা ছিল না আসলে। তো আমরা ধরেন যেই ধরনের নেতিবাচক ট্যাগিং গুলো, ফ্রেমিং গুলো শেখ হাসিনার জায়গা থেকে আমরা শুনেছি, তীব্র প্রতিহিংসা দেখেছি যা তার নেতাকর্মীদের মধ্যেও ছড়িয়ে গিয়েছিল। আমরা তো একই আরেকটা জিনিস একজন সাফারার প্রধানমন্ত্রী যিনি ১৭ বছর দেশে থাকতে পারেন নাই, তার থেকে আমরা শুনতে চাই না। ওই জায়গা থেকে এটা বলা। আর আপনি যেটা বললেন যে আমাদের কেউ বলেছে সেভেন সিস্টার্স আলাদা করে দিবে। কথাটা এমন ছিল না। কথাটা ছিল যে কেউ যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে সেভেন সিস্টার্স ও অস্থিতিশীল হয়ে উঠবে। এবং আপনার প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথা এড করি। আজকে আমাদের নতুন ভারতীয় হাই কমিশনার এসেছেন এবং আমরা তাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে স্বাগত জানাই। কিন্তু আমরা তার যে একটি কথা আমাদের কাছে বেশ আপত্তিজনক মনে হয়েছে স্পেশালি আমার কাছে। তিনি বলেছেন যে ভারতের ১৪০ কোটি মানুষ এবং বাংলাদেশের ২০ কোটি মানুষ যদি আমরা একসাথে আ কাজ করি, একসাথে এক টিমে খেলি তাহলে এটা কতই না ভালো হবে। আমরা তাকে বিনয়ের সাথে বলতে চাই আসলে আপনি আপনার ১৪০ কোটি কেন্দ্রিক চিন্তাটা করবেন। আমরা আমাদের ২০ কোটি নিয়ে চিন্তা করব। ২ টা স্বাধীন সার্বভৌম আলাদা রাষ্ট্র। আ আমরা এইটুকু দেখতে চাই যে যেকোনো চুক্তিতে আপনারা কতটুকু আমাদের প্রতি রাষ্ট্র হিসাবে শ্রদ্ধা রাখছেন, সমতা বজায় রাখছেন। আমরা ওইটুকু দিয়ে বিবেচনা করব যে আমার সীমান্তে আপনার বিএসএফ এর গুলিতে কেউ হত্যা হচ্ছে কি হচ্ছে না। আমরা ওইটুকু দিয়ে বিচার করব যে আপনি যে জোরপূর্বক অবৈধ পুশিং করছেন এবং সীমান্তের পরিবেশটা অস্থিতিশীল করতে করতে চাচ্ছেন, সেই বিষয়টাতে আপনি কতটা আপনার জায়গা থেকে দায়িত্ববান একটা ভূমিকা রাখতে পারেন, আমরা সেটা দিয়ে বিবেচনা করব।
কিন্তু তার যে বক্তব্যের কথা আপনি বলছেন, আমিও দেখলাম এই বক্তব্য এবং সামনের দিনে এই বক্তব্য নিয়ে আমরা আরো আলোচনা করব। কিন্তু তিনি কি ঠিক এইভাবে বলছেন যে মানে ১৪০ কোটি এবং ২০ কোটিকে মিলিয়ে দেওয়ার এই জায়গাটা বোধহয় আসলে স্পষ্ট নয়। কারণ একেক ধরনের পত্রিকা একেক রকমের ভাবে তার এই কোডটাকে ব্যবহার করছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভারতের কিছু জায়গায় তো উদ্বেগ রয়েছেই। যে বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের হত্যার ঘটনা ঘটছে, তখন তো তারা উদ্বেগ প্রকাশ করছে। তারা পাশাপাশি আরেকটা বিষয় যেটা হয়েছে যে ভারতের যে জায়গাটা যে তারা বলতে চাচ্ছে যে প্রচুর বাংলাদেশী সেখানে অবৈধভাবে, তো অবৈধ শব্দটা এখানে প্রযোজ্য না, আসলে অনিয়মিত অনুপ্রবেশ করছে এবং এর ফলে তাদের মানে তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই উদ্বেগগুলো তো আসলে ভারতে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো এটা আমরা পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছি, যার প্রভাব সর্বশেষ মানে নির্বাচনেও পড়েছে। তো এক্ষেত্রে বাংলাদেশেরও তো দায়িত্ব রয়েছে না যে তার নাগরিক কেন অন্য দেশে এভাবে অনিয়মিতভাবে চলে যাচ্ছে। না, এখানে আপনি ২ টা বিষয় বলেছেন। প্রথমত হচ্ছে ভারতের অধিকাংশ রাজ্যে স্পেশালি পশ্চিমবঙ্গে তারা যেই জিনিসটা বেশি করে তারা মনে করে বাংলাদেশেও হয়তো ওইটা বেশি হয়। ধরেন ভারতে আমরা নির্বাচন পরবর্তী সময়ে ভারতের বর্তমান মুখ্যমন্ত্রীর ধর্মকেন্দ্রিক যেই ধরনের তীব্র ধর্মবিদ্বেষ দেখেছি, এটা আমাদেরকে খুবই আশাহত করে। তিনি বাংলাদেশে ধর্মীয় এই যে যেভাবে তারা ফ্রেমিং করে ভারতীয় তথাকথিত মিডিয়া, এগুলোকে আমরা মিডিয়া বলতে চাই না। এগুলো হচ্ছে তাদের প্রোপাগান্ডা সেল আসলে। তো এই প্রোপাগান্ডা সেলগুলো কিংবা এখানে নামকাওয়াস্তে কিছু মানুষ যারা সো কল্ড অ্যাঙ্কর তারা তাদের জায়গা থেকে যেভাবে রংচং মাখিয়ে শুধু পিআর এর আশায় মানে মিথ্যা ফ্রেমিং গুলো করে নিউজ গুলোকে, তো সেটা খুবই হতাশাজনক। বাংলাদেশে আপনি সাম্প্রদায়িক তারা যেভাবে ট্যাগিং করার বা ফ্রেমিং করার চেষ্টা করে যে সমস্যাগুলো হয়, হত্যা হয়, এই ধরনের কিছু বাংলাদেশে হয় না। এবং যদি ২-১ টা এক্সেপশনাল ঘটনা ঘটে থাকে এটা খুবই সামান্য। এটা 0.1% এরও নিচে হবে আপনি দেখবেন। এখানে ধরেন কোন কিন্তু একজন বাংলাদেশের সংবাদ হিন্দু মাধ্যমে কিন্তু আমি প্রচারিত হয় যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বাংলাদেশে হচ্ছে। যেমন এই যে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের, এটা তো আমরা মানে সারা দুনিয়াতেই আমরা দেখেছি এটা নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া হচ্ছে। তো ফলে আপনি যেভাবে বলছেন যে হয় না, সেটা কি আসলে আবার আপনার কাছে না, মনে না হয় না আমি যে একটু আসলে শেষ অনেক তথ্য করি। মানে আসছে না, না আমি একটু পুরোপুরি শেষ আপনার করি। আমি বক্তব্যে? বলছি এরকম কয়েকটা এরকম ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত এবং আমরা ইভেন আপনি যদি দল হিসেবে দেখেন এনসিপি বলেন, ধর্ম হিসেবে একজন মুসলিম বলেন, বাংলাদেশের যারা আপামর মুসলিম আছে তারাও কখনো এটাকে সমর্থন করে না। যেই প্রক্রিয়ায় এই ঘটনাটা ঘটেছে। এবং এই ধরনের ঘটনা যে ২-১ টা যেগুলো দেখা যায়, এগুলো আসলে পলিটিক্যাল জায়গা থেকে না, ধর্মভিত্তিক জায়গা থেকেও না। বরং আমরা যদি মাঠ পর্যায়ে যখন খবরটা নেই, আমরা দেখি যে এখানে ধর্মীয় হয়তো কিছু কটূক্তি হয়েছে। এই কেন্দ্রিক আমরা কিছু আ একটা গোষ্ঠী বা ছোট একটা মহলের জায়গা থেকে ওই নির্দিষ্ট এরিয়ায় আমরা উগ্র আচরণ দেখতে পাই। আমরা কিন্তু এটাকে সমর্থন করছি না, প্রমোটও করছি না। আরেকটা জিনিস হয় যেটা পারিবারিক অনেক দ্বন্দ্ব থাকে, সামাজিক দ্বন্দ্ব থাকে, জমি-জমা রিলেটেড প্রচুর বিরোধ থাকে এখন বাংলাদেশে। এখন এইরকম ঘটনা তো মুসলমানের মধ্যেও হয়, হিন্দুর মধ্যেও হয়। তো এই রিলেটেড ঘটনাটাকে ওইভাবে ফ্রেমিং করার সুযোগ নেই যেই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে ঘটছে। আপনি দেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে যেইভাবে তীব্র মুসলিম বিদ্বেষ ছড়িয়েছে, যেভাবে মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসা ভাঙা হয়েছে এবং যেভাবে হামলা, আক্রমণ, জ্বালাও পোড়াও, ভাঙচুর, আগুন জ্বালানো হয়েছে, এটা তো একটা সভ্য দেশে, একটা সভ্য সমাজে এটা কোনোদিন হতে পারে না। সো আমরা ওই জিনিসটা বলছি যে বাংলাদেশে এই জিনিসটা তাদের ওইখানে যেভাবে হচ্ছে সেভাবে বাংলাদেশে হচ্ছে না। আরেকটা জিনিস আপনি আপনার জায়গা থেকে কিন্তু ধরেন পরবর্তীতে আপনি যে ভারতের জিনিসটা তুলনা না করে যে আপনার নিজের দেশে যেটা হচ্ছে, যতটুকু হুম, হুম, হচ্ছে হুম। ততটুকু বন্ধে আসলে আপনি উদ্যোগটা কোথায় দেখছেন আরকি? হ্যাঁ, অবশ্যই এনসিপি আপনি দেখেন, আপনি মাত্র যে ঘটনাটা বললেন, এটা এবং এরকম প্রায় ৩ টি ঘটনা। এরপরে একটা মাজারে আমরা দেখেছি একজন মানুষকে কিভাবে হামলা করা হলো এবং হত্যা করা হলো। তো আমরা কিন্তু এগুলোতে উদ্বেগ জানিয়েছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জায়গা থেকে অফিসিয়ালি প্রেস রিলিজ পর্যন্ত দেয়া হয়েছে। এবং আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না। মাজারে গিয়ে হামলা হবে, ভাঙচুর হবে কিংবা কোনো একজন শুধুমাত্র কেউ একটা কটূক্তি করেছে আরেক ধর্মের কোনো একটা বিষয় নিয়ে, এই বলে সবাই আইনটা নিজের হাতে তুলে নিয়ে তাকে খুন করে ফেলবে, এটা হতে পারে না। এর ফলশ্রুতিতে আমাদের সমাজে রাষ্ট্রে একটা নৈরাজ্য তৈরি হতে পারে। এইজন্য তো আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সরকারকে বলছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তাকে বলছি যে তার তো এইদিকে ফোকাস দিতে হবে। আমরা যেটা দেখছি যে তার ফোকাস গুলো আসলে বিভিন্ন মন্ত্রণালয় কেন্দ্রিক হওয়ার কারণে তিনি আইন শৃঙ্খলার জায়গাটাতে প্রত্যাশা অনুযায়ী ফোকাসটা দিতে পারছেন না। ফলশ্রুতিতে এই ধরনের আমরা ঘটনা দেখেছি। দেখেন আমরা টিআইবি রিপোর্টে দেখলাম প্রায় ৬০০ টি
বিগত ৪ মাসে ৬০০টি খুনের আমরা ঘটনা দেখলাম। তাহলে এইখানে আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের বর্তমান সরকারকে তো কঠোর পদক্ষেপ নিতে হবে। সেই জায়গায় যদি কখনো এনসিপি তাদের সহযোগিতা না করে, তখন আমরা সেটার জন্য দায়বদ্ধ হতে পারি। আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে মানে আপনার যে ফেসবুক স্ট্যাটাসে আরেকটা জায়গায় রয়েছে যে ঋণখেলাপি নন এমন বিরোধী দলীয় সংসদ সদস্যদের কথা উঠতেই প্রধানমন্ত্রী তাদেরকে কোট আনকোট জমিদার বলেছেন এবং আপনি সেটারও সমালোচনা করেছেন। তো নির্বাচনের আগে থেকেই বিএনপি ঋণখেলাপি প্রার্থীদের নিয়ে আলোচনা হচ্ছে এবং আমি নিজেও একটি সাক্ষাৎকার নিয়েছিলাম জনাব তারেক রহমানের এবং সেখানে তিনি বলেছিলেন যে আসলে গত ১৭ বছরে তার দলের সদস্যদেরকে ব্যবসা করতে দেওয়া হয়নি এবং নানাভাবে বাধা দেওয়া হয়েছে, ফলে এরকম একটা পরিস্থিতিতে তারা পড়েছে যে তারা ঋণ নিয়ে সেটা শোধ করতে পারেনি এবং নানা রকমের মানে জটিলতা তাদের হয়েছে, ফলে বিষয়টা ইচ্ছাকৃত নয় তিনি বলছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে এনসিপি এবং জোট হিসেবে জামায়াত এনসিপি সহ ১১ দলীয় জোট, এই যে বিএনপির এত এত ঋণখেলাপি প্রার্থী ছিল সেটা তো নির্বাচনের আগেই দেখা যাচ্ছিল, নানা রকম প্রতিবেদন প্রকাশ হচ্ছিল, তারপরে আপনারা তাদের বিরুদ্ধে কার্যকর কিছু করতে পারলেন না কেন? আমরা আমাদের জায়গা থেকে আইনগত পদক্ষেপ নেয়া, রাজপথে বলা, রাজনৈতিক কর্মসূচিতে বলা, নির্বাচন পূর্ববর্তী জনসভায় বলা থেকে শুরু করে নির্বাচন পরবর্তী যে ১ম অধিবেশন ছিল, সেখানে আমার পার্টির আহ্বায়ক, যিনি বর্তমানে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, তিনি পর্যন্ত এটা সংসদে এনেছেন। এখন নির্বাচন পূর্ববর্তী সময়ে নির্বাচন কমিশন যদি তাদের জায়গা থেকে ওই তাদের যতটুকু ক্ষমতার জায়গা কিংবা তাদের পরিধির জায়গা, আইনের শাসনের জায়গা, তারা যদি ওইটুকু মেইনটেইন করত, তাহলে দেখেন দেবিদ্বারে কুমিল্লার ওইখানে যিনি আগে তাদের এমপি ছিলেন মঞ্জু, তার ঋণখেলাপির কারণে তার যে মনোনয়নটা সেটা বাতিল হয়। কিন্তু এই যে বাকি প্রায় আরো ১০-১৫ জন আছে, যাদের টোটাল ঋণখেলাপির পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকার উপরে, তাদেরটা বাতিল হয় না। তো এই ধরনের ক্ষমতার অপব্যবহার কিংবা দ্বিচারিতা কিংবা তাদের যে প্রফেশনালিজম এটা মেইনটেইন না করতে পারা, এই চরিত্র কিন্তু আমরা এই নির্বাচন কমিশনের জায়গা থেকে দেখেছি। এবং আমরা নির্বাচন কমিশনকে অসংখ্যবার এই জিনিসটা আমরা অভিযোগ জানিয়েছি লিখিতভাবে, আমরা মুখে বলেছি এবং আমরা যেটা দেখেছি যে তারা আসলে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতার দিকে কিছুটা ঝুঁকে গিয়েছিল। এই কারণে কিছু অনাকাঙ্ক্ষিত এবং যেটা কখনোই হওয়া উচিত হয়নি, এই ধরনের ইলিগাল কিছু প্রিভিলেজ তারা তাদেরকে দিয়েছিল। এবং আমরা আসলে জনাব তারেক রহমান যেটা বলেছেন এটা আমরা কিছুটা এটাতে একমত হতে পারি যে হ্যাঁ, বিগত সময়ে তাদের অনেক নেতাকর্মীরা নির্যাতন, জুলুম, নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে। ব্যাংকিং সিস্টেমের জায়গায় ঠিকমতো ফাংশন করতে পারেনি। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এই মানুষগুলোই এই যে বিগত ৪ মাস গেল, একটা অধিবেশন শেষ হয়ে গেল। এই ৪ মাসে এই যে অল্প কয়েকটা মানুষ, প্রায় ধরেন ১০ টার মতো মানুষ, যারা প্রায় ৩,০০০ কোটি টাকার উপরে ঋণ খেলাপি, এগুলো তো জনগণের টাকা। তাহলে তাদের এই যে ঋণ খেলাপি থেকে ধীরে, ধীরে ঋণ পরিশোধ করার কোন প্রসেস, কোন ডেডলাইন, কোন কিছু জনাব তারেক রহমান কিংবা বিএনপি সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে কিনা? যদি ওই জায়গাটা থেকে তারা রিকভার করার চেষ্টা করে, ধরেন ৪ মাসে পারবে না। কিন্তু তারা চেষ্টা করছে, শুরু করেছে, আংশিক করেছে, এটাও যদি আমরা দেখতে পেতাম তাহলে আশান্বিত হতাম। কিন্তু আমরা দেখছি এটা শুধুমাত্র যখন পলিটিক্যাল একটা ইস্যু আসে বিএনপির পক্ষ থেকে, সেই ইস্যুটা ওভারকাম করার জন্য কিছু স্টেটমেন্ট দেয়া হয়। কিন্তু দিন শেষে যেটা হয় যে ওই ঋণখেলাপিরা দিনে, দিনে আরো ঋণখেলাপি হয়, আরো লোন নেয় এবং এভাবেই জনগণের টাকা পাচার হয়। কিন্তু এই যে ধরেন জুলাই গণ-অভ্যুত্থান, যে রক্তাক্ত গণ-অভ্যুত্থান, শত শত প্রাণ সেখানে গেছে এবং তারপরে ১৮ মাস পর আপনারা একটা নির্বাচন আয়োজন করা হলো, একটা অন্তর্বর্তী সরকার সেই আয়োজন করেছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই নির্বাচনটা তাহলে কি হয়েছে? মানে এই নির্বাচনে আপনি একটু আগে বললেন যে নির্বাচন কমিশন আগে আগে থেকেই বাড়তি সুযোগ সুবিধা দিয়েছে বিএনপিকে। বিএনপির যে প্রার্থীদের আসলে আইন অনুযায়ী যাদের মনোনয়ন বাতিল হওয়া উচিত ছিল তাদের মনোনয়ন বাতিল হয়নি। তো নির্বাচনটা তাহলে শেষমেশ কিরকম হলো? নির্বাচন আমরা যেভাবে স্বচ্ছ, সুষ্ঠু, জবাবদিহিতামূলক একটা নির্বাচন, নিরপেক্ষ একটা নির্বাচন প্রত্যাশা করেছিলাম, আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। হয়তো আমাদের প্রত্যাশা যদি ১০ ছিল, হয়তো সেটা ৭ হয়েছে বা ৮ হয়েছে, এরকম হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে মানে একটা স্ট্যান্ডার্ড যতটুকু হওয়া দরকার আমরা ভেবেছিলাম তার কাছাকাছি হবে। কিন্তু ২ টা জায়গায় সমস্যা হয়েছে। এটা হচ্ছে আসলে দীর্ঘ সময়ের আমাদের যে মনস্তাত্ত্বিক একটা সমস্যার মধ্য দিয়ে গিয়েছি, একটা আমরা কলুষিত কালচারের মধ্য দিয়ে গেছি, পলিটিক্যাল কালচার, ইলেকটোরাল কালচার, এটার একটা প্রতিফলন ঘটেছে। আমরা নির্বাচন কমিশনে যারা বর্তমান কমিশনার রয়েছে, তাদেরকেও আমরা বিভিন্ন কথায়, বিভিন্ন সিদ্ধান্তে ওই বিএনপি ক্ষমতায় আসতে পারে এটা মাথায় রেখে তাদেরকে কথা বলতে দেখেছি, সিদ্ধান্ত নিতে দেখেছি। না হলে
শাপলা এটা মার্কা হিসেবে এনসিপির পেতে বা শাপলা কলি শেষ পর্যন্ত দিলেও এই পুরো প্রসেসে তারা আমাদেরকে যতটা হ্যারাস করেছে, বেগ পেতে হয়েছে এবং আমাদের যতটা সময় নষ্ট করেছে এটা কোনটাই কাম্য ছিল না। কিন্তু কিন্তু এর ফলে আমরা তো মনে আপনাদের করেছি প্রতীকটা নিয়ে অনেক প্রচার হয়েছে। আপনার দলেরই একজন সদস্য তো বলেছেন যে, এই শাপলা থেকে শাপলাকলি এটা নিয়ে যে এত বিতর্ক, এত আলোচনা, এত সমালোচনা, এর ফলে আপনার দলের জন্য সুবিধা হয়েছে না? আপনার দল মানে বিনা পয়সায় বেশ খানিকটা প্রচার পেয়ে গেছে। না, না সেটা তো একটা ভিন্ন বিষয়। ধরেন আমরা প্রতীকটা যদি না পেতাম, তাহলে কিন্তু আমাদের একটা নতুন প্রতীক নিয়ে এই ফাইটটাতে যেতে হতো এবং যতক্ষণ পর্যন্ত না আমরা প্রতীকটা পাচ্ছি, ততদিন আমরা কিন্তু মাঠ পর্যায়ে আমাদের এই প্রতীকের প্রচার প্রসার করতে পারিনি। আমরা কিন্তু অন্তত ২ মাস আগে প্রতীকটা পেতে পারতাম এবং আমরা মনে করি এই তরুণ প্রজন্মের পুরো দেশে সব জেলা উপজেলা আমাদের সাথে যেভাবে কানেক্টেড, ২ মাসে আমরা এর চেয়েও বেশি প্রচার করে ফেলতে পারতাম। সো ওইটা একটা ধরেন আমাদেরকে ওই উপজাত হিসেবে একটা প্রচারণা পেয়েছি হয়তো। কিন্তু দিন শেষে আমাদেরকে একটা আ বিশাল একটা মানসিক ধরেন ফাইটের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তারপরও তারা শাপলা কলি দিয়েছে। ওই জায়গায়ও আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে একটু দুর্বল রাখার জন্য। তো এই পুরো প্রসেসটা তাছাড়া মাঠ পর্যায়ে দেখবেন, ধরেন আমার আসনের ক্ষেত্রে আমি দেখেছি প্রশাসনে কিংবা বিভিন্ন জায়গায় আমি যখন নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিতাম, সেই জিনিসটা নির্বাচন কমিশন থেকে যখন এটা শাপলা-কলির তখন এটা সমাধান হতে বেশ দেরি হতো। ধরেন অন্তত ৭ দিন লাগতো। এই ৭ দিনে ওই আরেক পক্ষ তাদের সুবিধাগুলো নিয়ে নিত। যখন এটা বিএনপির ধানের শীষের হতো ১ দিনের মধ্যে ফলাফল পাওয়া যেত। সো এই ধরনের কিছু যেটাকে আপনি সরাসরি ইলিগাল বলতে পারবেন না, কিন্তু তারা একটা ফেভার ধরেন 50-50 যে জায়গাটা হওয়া দরকার ছিল 60-40 বা এরকম একটা ফেভার তারা ধানের শীষকে বা বিএনপিতে দিয়েছে এবং নির্বাচনে ওইটুকু ফেভার অনেক বড়। কারণ আপনি দেখবেন যে ১ থেকে ১০,০০০ ভোটের ডিফারেন্সে অন্তত ৩০ টা আসনে নির্ধারণ হয়েছে যে কারা জয়ী, কারা পরাজিত। কিন্তু এই যে আপনি যে এই অভিযোগগুলা করছেন, এই অভিযোগগুলা আপনারা করার পরও এই নির্বাচনের ফলাফল আপনাদের মেনে নেয়ার কারণ কি? মানে ওরকম কোনো শক্ত না প্রতিবাদও তো আপনাদের মধ্যে থেকে দেখা যায়নি। না, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি, স্টেটমেন্ট দিয়েছি এবং আ যে জিনিসটা হচ্ছে কি আসলে আমি তো আপনাকে বললাম যে আমরা একেবারে যে ধরেন ১৪, ১৮, ২৪ এর যে নির্বাচন সেটার সাথে আবার এটাকে তুলনা করব না। এখানে যে প্রভাবটা খাটানো হয়েছে বা ক্ষমতার দিকে একটু ঝুঁকে পড়ার প্রশাসনের কিংবা নির্বাচন কমিশনের যে চরিত্রটা আমরা দেখতে পেয়েছি, এটা হচ্ছে ধরেন 50 থেকে ওই 40-60 হয়ে গিয়েছে। এখন এটাতে আমরা যদি আ ওই মুহূর্তে আমাদের একটা সিদ্ধান্তের জায়গা, আলোচনার জায়গা ছিল যে আমরা নির্বাচন না মানলে এটা বরং একটা আরো অস্থিতিশীলতার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। যারা ফ্যাসিবাদী ছিল তাদের জায়গা থেকে এটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করা কিংবা আমাদের দেশে, দেশের বাইরে এমন অনেক স্টেক হোল্ডার এখন আছে যারা আমাদের এখানে একটা অস্থিতিশীলতা ঘটিয়ে তাদের স্বার্থ উদ্ধার করতে চায় কিংবা একটা পক্ষকে জিম্মি করে অধিক সুবিধা দিয়ে বাংলাদেশের উপরে তাদের যে নিয়ন্ত্রণটা, এই নিয়ন্ত্রণটা আরো মানে বেশি হারে এটা প্রতিষ্ঠিত করতে চায়। সো সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতার জন্য বলেন কিংবা আমাদের আ দেশের অর্থনীতি বা আমরা যখন বিজনেসম্যানদের সাথে কথা হয় বিভিন্ন সময় তারাও একটা সাফারিংস এর জায়গায় আছে। তো আমাদের কাছে অন্তত এই জায়গাটুকু থেকে দেশের স্থিতিশীলতা, সামগ্রিক নির্বাচনিক পরিস্থিতি, পরিবেশ সবকিছু বিচার বিবেচনা করে আমরা এইটুকু প্রত্যাশা করছি যে এই নির্বাচন যেটা ছিল এটা আমরা তাহলে এই নির্বাচনটাকে মেনে নিয়ে আমরা পরের ধাপে যাচ্ছি এবং আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারকে বলেছি যে স্থানীয় নির্বাচনে আমরা যদি একই চিত্র দেখি তাহলে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ হয় এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। কিন্তু এই যে আপনাদের মানে যে জুলাই গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন, একটা সংস্কার, নানা কিছুর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি ১৮ মাস ধরে নানা রকম আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশন করে সেই কমিশন জুলাই সনদ তৈরি করেছে। তো এত কিছুর পর আপনারা যেটা বললেন যে একটা স্থিতিশীলতার জন্য আপনারা মেনে নিলেন এবং সেই মেনে নেওয়ার পরও তো আপনার সেই জুলাই সনদ কোথায়? মানে এখন তো আর জুলাই সনদ নিয়ে আলাপই হয় না। একটা গণভোট হলো, সেখানে প্রায় ৭০% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। সেটার কোনো বাস্তবায়ন নাই। তো আসলে পরিবর্তনটা কি হলো? এতগুলো মানুষের যে প্রাণ গেল, আপনারা এত ঝুঁকি নিয়ে আন্দোলন করলেন, তার ফলাফল কি? না এটা আসলে শুধু আপনার না আমার না এটা আমাদের সবার আক্ষেপের জায়গা। যারা আসলে একটা পরিবর্তনের আশায় দলমত নির্বিশেষে রাস্তায় নেমেছিল, এমন আমরা অনেক বাবাকে দেখেছি স্কুল পড়ুয়া সন্তানকে সাথে নিয়ে রাস্তায় নেমে এসেছে। আমরা এমন স্কুল কলেজ পড়ুয়া আমরা স্টুডেন্টকে দেখেছি নিজের বাবা-মাকে সাথে নিয়ে রাজপথে নেমে এসেছিল।
তো দিন শেষে আসলে খুবই দুঃখজনক কি আমাদের রাজনৈতিক দলগুলো আমরা যখন ক্ষমতার কাছাকাছি যাই, তখন আমরা ওই ক্ষমতাটা কতটা সার্বভৌম হবে, কুক্ষিগত করা যায়, আ কিভাবে নিজের যতটুকু আদায় করে নেয়া যায়, আ অনেকে হয়তো লুটপাট থেকে শুরু করে পাচার, অর্থ পাচার যা কিছু করা যায় মানে ব্যক্তি স্বার্থকেন্দ্রিক এই চিন্তাটা আমাদের উপরে বেশি জেঁকে বসে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে এই সময়ে তখন হয়তো একটু কম ছিল। এখন এটা আবার তীব্রতর হচ্ছে যে কিভাবে নিজেদের দলীয় লোকদেরকে দিয়ে সবকিছু নিয়ন্ত্রণে নেয়া যায়। আ কারণ দলীয় লোকদের যখন থাকে তখন তাদের ওই আনুগত্যটা থাকে। কিছু যদি অনাকাঙ্ক্ষিত ফায়দা নিতে হয়, আ অসৎ উপার্জন করতে হয়, ওই জিনিসগুলো তার মাধ্যমে ভাগ বাটোয়ারা করে করা যায়। আমরা ওইটা দেখছি। আবার দেখবেন আপনি যে কিন্তু বিএনপি আপনারা তো দেখছেন, তাদের সাধারণ মানুষও দেখছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ধরেন বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ইতিমধ্যে বলা হচ্ছে যে তারা বেশ দুর্বল। এনসিপি সংসদে বক্তব্য রাখছে, চেষ্টা করছে। কিন্তু এই যে ধরেন আপনারা একটা শক্তি, একটা বিরোধী দল শক্তি, একটা জুলাই গণঅভ্যুত্থানের শক্তি, আপনারাও কি দর্শকদের মতো শুধু দেখাই শুরু করেছেন? না আপনাদেরও আসলে এখানে কিছু করার আছে বলে আপনারা মনে করছেন? মানে আপনারা কি কোনো ভূমিকা রাখার চেষ্টা করছেন কিনা? এই যে বিষয়গুলো না যেটা হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যেটা হওয়া উচিত না। আপনি যেমনটা বললেন। কিন্তু আপনাদের ভূমিকাটা কি তাহলে এখানে? দেখেন একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন ক্ষমতায় আছে এবং তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে প্রত্যেকটা জায়গায় তাদের যা ইচ্ছা তা করার চেষ্টা করছে। আপনি দেখেন তারা যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল না, আমরা কিন্তু তখন ডেপুটি স্পিকার নেই নাই। প্রতিবাদ জানানো। পরবর্তীতে সংসদে আপনি দেখবেন পুরো ১ম অধিবেশন এই সংস্কারগুলো নিয়ে অধ্যাদেশগুলো যেগুলো বাতিল করলো এগুলো নিয়ে আপনি সংসদে দেখেন, রাজপথের প্রোগ্রাম দেখেন, আ এবং আপনি যদি দেখেন যে টক শো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা ওই প্রতিবাদটি জানিয়েছি, আমরা কঠোর ভাষায় সমালোচনা করছি। আমরা যখন এটা করছি তখন বিএনপির পক্ষের একটা গোষ্ঠী কিংবা বিএনপির নেতৃবৃন্দ, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত বক্তব্য দিচ্ছে যে, "একটা সরকারের ৩ মাস হতে না হতেই আমরা রাজপথে কর্মসূচি দিচ্ছি। এখনো কি সেই সময় হয়েছে কিনা? এত কঠোর সমালোচনা কেন? আমরা কি রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করতে চাই কিনা?" কিন্তু দেখেন এটা তো আসলে মানুষের আকাঙ্ক্ষার জায়গা এবং আমরা ওইটাই তুলে ধরার চেষ্টা করছি। সংসদে আমাদের আসন মাত্র ৭৮ টার মতো। তো সেই জায়গা থেকে সংসদের যথেষ্ট আপনি গতবারের ভয়েস গুলো দেখেন, আপনি দেখবেন যে এই সংস্কারের পক্ষে আ নাহিদ ইসলামের ভয়েস, হাসনাত আব্দুল্লাহর ভয়েস, আক্তার হোসেনের ভয়েস, এই ভয়েস কিন্তু সরকারি দলের কণ্ঠস্বরকেও ছাড়িয়ে গিয়েছিল। এবং আমরা বিরোধী দল আ জামায়াতে ইসলামী আপনাদের জোট সঙ্গী, তাদের ভয়েস কই? আপনি যে ৩ জনের নাম বললেন, ৩ জনই তো এনসিপির। জামাতের এরকম কেউ নাই? মানে বিশেষ করে আসলে আমি খোলসা করে বলি আরকি। মানে যে আলোচনাটা যেটা হয় যে ধরেন এই যে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, তার সঙ্গে আমি একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তিনি আমাকে এই কথাটা বলছিলেন যে আসলে এই যে সংসদে যখন সংবিধান নিয়ে আলোচনা হয়, যেমন আ মানে সরকারের পক্ষ থেকে যেমন যুক্তিগুলো দেয়া হয়, সেই যুক্তিগুলো খণ্ডন করার মতো দেখা যাচ্ছে যে ওরকম কাউকে পাওয়া যাচ্ছে না বিরোধী দলে। মানে বিরোধী দলের সামগ্রিকভাবে সংসদে উপস্থাপনা, যুক্তিতর্কে সেটা বেশ দুর্বল তার কাছে মনে হয় আরকি। তো আপনার কাছে আ বিষয়টা কিরকম? বিরোধী দলের আসলেই মানে সরকার দলের সাথে যে সংসদীয় বক্তব্য আর্গুমেন্টে যেই ধরনের ফাইটটা হওয়ার কথা ছিল, আমি নিজেও এটা মনে করি এটা প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। আ এবং জামায়াতের কিন্তু এখানে এনসিপির মাত্র ৬ টা আসন। জামাতের আসন প্রায় ৬৮ টার মতো। তো সেই জায়গা থেকে তাদের যে আমরা শক্ত কণ্ঠস্বরটা প্রত্যাশা করেছিলাম, সেটাও আমরা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি না বা পাইওনি ১ম অধিবেশনে। সো আমরা সেটা প্রত্যাশা করি। আমাদের কাছে শুধুমাত্র যিনি মাননীয় বিরোধী দলীয় নেতা আমিরে জামায়াত আমাদের তার কণ্ঠটা আসে এবং সেটাও আমরা মনে হয় যে এই যে বিএনপির সবাই বলছে যে তিনি খুবই শান্ত, নম্র, ঠান্ডাভাবে কথা বলেন, মেশেন। কিন্তু আসলে এটা তো বিএনপি সন্তুষ্ট যদি হয়ে যায় তার মানে তো আমরা এখন পর্যন্ত তাহলে প্রত্যাশিত বিরোধী দল হতে পারি নাই। সরকারি দল আমাদের উপরে সন্তুষ্ট তাহলে আমরা কিসের বিরোধী দল? তো তো আপনাদের সেই সঙ্গে জায়গা থেকে জামায়াতের এখন সম্পর্কটা কেমন? না, সেটা আছে। আ স্বাভাবিক আমরা একটা বিরোধী দলীয় জোট হিসেবে যেহেতু ফাংশন করছি। কিন্তু এনসিপি আলাদাভাবে রাজনৈতিক দল হিসেবে এনসিপির যে কাজগুলো করে যাওয়ার স্থানীয় নির্বাচনের এককভাবে প্রস্তুতি নেয়া কিংবা সাংগঠনিক ভিত্তিটা তৈরি করা, আমরা ওই কাজগুলো করে যাচ্ছি। তবে আমাদেরও বেশ কিছু কনসার্ন আমরা জানিয়েছি তাদেরকে আমাদের জায়গা থেকে। কারণ মাঠ পর্যায়ে যখন আমরা আ দেখি যে সরকারের স্পেস দেয়া হোক, প্রশাসন স্পেস দেয়া হোক বা যেকোনোভাবে হোক, বিভিন্ন জায়গায় আমরা যখন দেখি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা নিষিদ্ধ ঘটিত
সংগঠন, তাদের কর্মসূচি নিষিদ্ধ। আমরা যখন তাদের কর্মসূচি বা উৎপাত দেখতে পাই, সেখানে আমরা মাঝে, মাঝে আবার মাঠ পর্যায়ে দেখবেন যে বিএনপি, ছাত্রদল, যুবদল কিংবা আমাদের এনসিপির বিভিন্ন নেতাকর্মী, তাদের একটা শক্ত প্রতিরোধ আপনি দেখতে পাবেন। কিন্তু সেখানে জামায়াত বা আ শিবির তাদের ওই মাঠ পর্যায়ের মানে মুখোমুখি যে শক্ত প্রতিরোধটা, ওটা তুলনামূলক আমাদের কম চোখে পড়ে এবং আমরা প্রত্যাশা করব, আমি আপনার এটার মাধ্যমেই বলতে চাই যে সংসদেও তাদের ভয়েস গুলো, তারা আগে বিরোধী দলীয় জোট ছিল একসাথে দীর্ঘ সময় ২৯-৩০ বছর। তো সেই জায়গাটা থেকে, সেই মনস্তত্ত্ব থেকে সরে আসতে হবে। এখন তারা সরকার দল, সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যা ইচ্ছা তাই করছে, করার চেষ্টা করছে। বিরোধী দলকে সরকারি দলের চেয়েও তাদের কণ্ঠস্বর থেকে শুরু করে প্রতিবাদ, যুক্তি, তর্ক, এটা আরো বেশি ক্ষুরধার হতে হবে। আরেকটি বিষয় আপনার সাথে একটু আসি, যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনার কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? না, না, আমার কোনো অ্যাকাউন্ট নেই। এই প্রশ্নটা এজন্য করছি যে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে চলে আসছে যে ৪,০০০ কোটি টাকার বেশি এই ইসলামী ব্যাংক থেকে তুলে নিয়েছেন গ্রাহকরা, এবং আরো অনেকের মনে এই প্রশ্ন হুম। যে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নিবে কিনা। মানে আমি নিজেও মাঝে, মাঝে ফোন পাই যে আপনারা কি বলেন, ইসলামী ব্যাংক থেকে কি টাকা আ আ মানে তুলে নেওয়া উচিত কিনা? আপনি কি এরকম ফোন পান কিনা? এবং এক্ষেত্রে আপনার মতামতটা কি? আ আমার আসলে মতামতটা কি, মানে আমি কাউকে এটা তো বলা যৌক্তিক হতে পারে না যে আপনি টাকা তুলে নেন বা টাকা রাখেন। এটা তো আমি কাউকে বলতে পারি না। কিন্তু আমি এইটুকু প্রত্যাশা করি, যেই ব্যাংক বাংলাদেশে ধরেন মানুষ যদি ১৭-১৮ কোটি হয়, এখানে ভোটার ধরেন ১০ কোটির মতো, সেখানে প্রায় ৩ কোটি মানুষ একটা ব্যাংকের গ্রাহক। এটাকে শুধু দলীয় আ যে চোখ, সেই চোখ দিয়ে দেখলে হবে না। এখানে দেশের যে রেমিটেন্স এর উপর আমার দেশ দাঁড়িয়ে, তার 33% রেমিটেন্স এই ব্যাংকের মধ্য দিয়ে আসে। সো এটা হচ্ছে সামগ্রিকভাবে আমার বাংলাদেশের এত গ্রাহক, প্রায় ৩ কোটি গ্রাহক যেটার সাথে সম্পর্কিত, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উপরে আ আস্থা থেকে শুরু করে এই ব্যাংকিং সিস্টেমের স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, এই সবকিছু কিন্তু এটার সাথে কানেক্টেড। কারণ স্বাভাবিকভাবে একটা মানুষ সাফারার হলে শুধু একটা মানুষ কিন্তু হয় না। তার সাথে তার ফ্যামিলি, আত্মীয়স্বজন সবকিছু কানেক্টেড থাকে। আবার একটা জিনিস হচ্ছে, যখন বিদেশ থেকে আমার এই রেমিটেন্স গুলো আসার, তখন কিন্তু অবৈধ ওয়েতে হুন্ডি বা এই মাধ্যমগুলোতে চলে যাওয়া শুরু করবে। তখন আমার দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সো আমরা সরকারের কাছে এটা আহ্বান জানাবো যে এর আগে আমরা যখন দেখেছি যে এস আলম বা বিভিন্ন জনের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের ব্যাংকগুলোকে দখল করা চেষ্টা করেছে, দখল করেছে, লুটপাট করেছে, অর্থ পাচার করেছে। আমরা এটা বিএনপির পক্ষ থেকে দেখতে চাই না যে এস আলম হোক, অন্য কেউ হোক, কারো মাধ্যমে এই ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকগুলোকে দলীয় ব্যাংক হবে। ধরেন একসময় আওয়ামী লীগের ছিল, হয়তো জামাতের ছিল, এখন বিএনপির হইতে হবে। এই প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে। বরং সেখানে পরিচালনা পর্ষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেন আমরা ওই গভর্নেন্সটা এস্টাবলিশ করতে পারি, আ গুড গভর্নেন্সটা, এবং এখানে যেন দিন শেষে গ্রাহক, সে যেই দলেরই হোক না কেন, তারা যেন ওইটুকু আস্থা রাখতে পারে। তাহলে দিন শেষে এটা আমাদের সামগ্রিক সবার জন্য ভালো হবে। এবং সেই আস্থা ফিরিয়ে আনার দায়িত্বটা কার তাহলে এখন? এটা অবশ্যই এই নেতৃত্বটা সরকারের দিতে হবে। কারণ ব্যাংকের চেয়ারম্যানকে নিয়েই কিন্তু এত বড় একটা ইস্যু তৈরি হয়েছে। সো যেই ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগের এত অ্যালিগেশন, যাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে এভাবে বের করে দেওয়া হয়েছে অভ্যুত্থানের পরবর্তী সময়ে তার দুর্নীতির জন্য, অপকর্মের জন্য, তাকে যদি আমি সুপারিশের ভিত্তিতে হোক কিংবা কোন লিগ লবিং এর ভিত্তিতে হোক, একটা ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের আমি চেয়ারম্যান বানিয়ে দেই, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। সো এই দায়িত্বটা অবশ্যই সরকার হিসেবে বিএনপিকে নিতে হবে। আমরা একটি জরিপ করেছিলাম ইউটিউবে। আমরা যেটা প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে, প্রিয় দর্শক, রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামী ব্যাংককে ব্যর্থ করানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনি কি তার সঙ্গে একমত? ৫৮% জরিপে অংশগ্রহণকারী ৫৮% বলেছেন যে তারা একমত নন। এই বিষয়ে আপনি কি কিছু বলতে চান? আমি এটাকে আরেকটা ভাবে দেখি। আমি মনে করছি যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে মোকাবেলা করার জন্য বিএনপি হয়তো একটা পলিসি নিয়েছে যে কিভাবে জামায়াত কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়া যায়, কিংবা জামাতের হাত থেকে বা বিএনপি দখল করতে পারে কিংবা সেগুলো শেষ করে দেয়া যায়। আ এটারই একটা এক্সাম্পল হচ্ছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়েছে, এবং সর্বশেষ আদ-দ্বীন হসপিটালের ক্ষেত্রে যেটা হয়েছে। সেখানে যে ঘটনাটা হয়েছে একদমই অনাকাঙ্ক্ষিত, কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সেটার শাস্তি হওয়া উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত, সেটার দায়িত্ব নিতে হবে। আ কিন্তু এটার জন্য হসপিটাল লাইসেন্স বাতিল করে দেয়া, বন্ধ করে দেয়া,
এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ যদি এটাই হতো তাহলে এই যে ধরেন ৬০০ হত্যাকাণ্ড হলো, এটার জন্য কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে এখান থেকে বাতিল করে দেয়া হবে? মানে পদত্যাগ করানো হবে? বাধ্য করা হবে? কিংবা প্রতিনিয়ত বাংলাদেশের গলাকাটা কিছু প্রাইভেট হসপিটাল আছে ১ম সারির একেবারে। যারা ওই আইসিইউতে একজন মৃত মানুষকে কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখলাম। ১ম সারির যে ৩ টা হসপিটাল তার মধ্যে একটা প্রাইভেট যেগুলো, মৃত একটা মানুষকে ৩ দিন ধরে আইসিইউতে রেখে দিয়েছে শুধুমাত্র বিল নেয়ার জন্য। তো এই ধরনের প্রতিনিয়ত ইভেন সারা দেশে মনে করেন এই অবহেলায় আ ধরেন প্রত্যেকদিন ৫ টা ১০ টা এরকম ধরনের মৃত্যু আমরা দেখতে পাই। তো এই দায়গুলো নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবে কিনা এই প্রশ্নটা এসে যায়। সো আমরা যেটা প্রত্যাশা করি যে দিন শেষে এই যে প্রতিষ্ঠানগুলো যেগুলো দেশের মানুষের সেবার জন্য প্রয়োজন হচ্ছে, আপনি সেগুলোকে কোনো দলের হওয়ার প্রয়োজন নেই। সেগুলোকে একটা রেগুলেশন এর মধ্য দিয়ে নিয়ে আসেন। আবার একই সাথে সেটাকে নিজের দলের কর্তৃত্বে আনা লাগবে। যেমনভাবে বর্তমানে বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে বিএনপি কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা হাউসের হেড অব নিউজ কিংবা দেখবেন এডিটর কিংবা হেড অব মাল্টিমিডিয়া তারা তাদের দলীয় লোক বসানোর জন্য যা করা দরকার নগ্নভাবে তাই করছে। সো আমরা চাই এটা থেকে যেন বিএনপি বের হয়ে আসে। কিন্তু এই যে ইসলামী ব্যাংককে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও তো আসছে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি নিজেই তো সংসদে বলেছেন যে মানে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নির্বাচনের আগে পরে হাজার, হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে মানে তোলা হয়েছে এবং সেটা কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা তো একটা মানে আপ সুনির্দিষ্ট অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এবং সংসদে তিনি এটা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেই অভিযোগ দিয়েছেন, পরবর্তীতে আমরা ইসলামী ব্যাংকের একটা স্টেটমেন্টে দেখেছি ওই সংশ্লিষ্ট আ অথরিটি থেকে যে উনার যে স্টেটমেন্টটা এই তথ্যটা সঠিক নয় এবং আমরাও আমাদের জায়গা থেকে যাচাই করেছি যেটা নিয়ে আমরা গতকালকে টক শোতেও কথা বলেছি যে তার স্টেটমেন্টটা সঠিক নয় আসলে। হয়তো আমরা জানি না। আমরা আসলে প্রত্যাশা করি যে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যতম গুরুত্বমন্ত্রী তিনি কোনো ব্যক্তির, গোষ্ঠীর কিংবা দেশ-বিদেশের কারো আ এজেন্সি তিনি বাস্তবায়ন করবেন না এবং সেটা ক্যারি করবেন না। তো তিনি যেভাবে সংসদে দাঁড়িয়ে আমরা দেখলাম একটা প্রতিষ্ঠানকে নাবিল গ্রুপ সেটাকে নিয়ে তিনি যেইভাবে বলেছেন তারা আবার এটাকে আইনগতভাবে চ্যালেঞ্জ করেছে। ওই বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য আমরা এটাও দেখলাম। তো মানে একটা জিনিসের আ শতভাগ যদি সত্য না হয়, তার ভাষ্য অনুযায়ী অসত্য যদি হয়, তাহলে আসলে এটা আমার মনে হয় তার এভাবে দায়িত্বশীল জায়গা থেকে স্টেটমেন্ট দেওয়া উচিত না। কারণ আমরা পরবর্তীতে দেখেছি তার যে তথ্যটি সেটা সঠিক নয়। আর আরেকটা জিনিস কি? ধরেন ওইখানে গ্রাহক, আমি ধরে নিলাম জামায়াতপন্থী গ্রাহক আছে। একইভাবে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিএনপি পন্থী গ্রাহকও আছে। অন্যান্য কোন দল করে না এমনও গ্রাহক আছে। এখন কোন কিন্তু গ্রাহক এই তার জায়গাতে সেখানে জি, আমি বুঝতে পারছি শেষ আপনার করি কথা লাইনটা শুধু। পরিষ্কার। আচ্ছা। কোন গ্রাহক সেখানে তার রাখা আমানতের ধরেন ২, ৪, ৫, ১০ লাখ টাকা ধরেন নির্বাচনকালীন সময়ে তুলে ব্যয় করল। এটার জন্য তো এটাকে ধরেন একটা দলকেন্দ্রিক ফ্রেমিং করা ঠিক হয় না। না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে আরডিএস একটা ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প সেটা নিয়ে। আমি যে জায়গাটাতে জানতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে এটা রাজনীতির বাইরের ব্যাপার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই মানে জামায়াতে ইসলামের কথা আপনি একটু আগেই বলছেন যে নানা ইস্যুতে তাকে আপনারা খুঁজে পাচ্ছেন না বা আপনারা তাকে রাজপথে দেখছেন না। যদিও আপনাদের জোটে রয়েছে জামায়াতে ইসলামী। এই জামায়াতে ইসলামীর নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনিই বলছেন যে বিরোধী দলের নেতাকর্মীরা ইসলামী ব্যাংক রক্ষায় মাঠে নামতে প্রস্তুত। তো জামায়াতে ইসলামের এত বাড়তি আগ্রহ কেন ইসলামী ব্যাংক রক্ষা করার জন্য? হয়তো খুব স্বাভাবিকভাবেই এটা তো আমরা দেখি যে ইসলামী ব্যাংকে তাদের আ যারা গ্রাহক আছে এই সংখ্যাটা তাদের বেশি। হয়তোবা এটার সাথে স্বাভাবিকভাবে তাদের এই আমানতের সাথে তাদের পরিবার, তাদের হয়তো বিজনেস, তাদের জীবিকা নির্বাহ এটার অনেক কিছু সংশ্লিষ্টতা রয়েছে। সো সেই জায়গা থেকে এটা হয়তো তাদের কাছে গুরুত্বটা এত বেশি এই কারণে হয়তো এবং তারা সেই এই গুরুত্ব স্টেটমেন্ট ধরেন জুলাই জাতীয় সনদ, গণভোটের বাস্তবায়ন এগুলোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংককে রক্ষা করা? আপনার কাছে কি মনে হয়? না, ২ টার কম্পেয়ার তো উনিও করেন নাই এবং আমরাও করছি না। ২ টা সম্পূর্ণ ভিন্ন। আ ১ম অধিবেশনে যখন এ মানে আলোচনা হচ্ছিল আমাদের জুলাই সনদ অধ্যাদেশ, ওই টাইমেও আমরা আমাদের জায়গা থেকে তাদের তো ভূমিকা দেখেছি এবং আমরা ১১ দলীয় দ আ জোট যখন একসাথে এই জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে প্রোগ্রাম করেছি এবং এখনো করছি। আমরা রাজশাহী বিভাগে বিভাগীয় সমাবেশ করেছি। আগামীকালকে চিটাগং বিভাগে আছে। সো এইটাতেও আমাদের যে অবস্থান এই জায়গাটাও অনড়। কিন্তু একই সাথে আবার ধরেন আরেকটা প্রতিষ্ঠানকে এভাবে দলীয় মদদে একদম করায়ত্ত করে নেওয়া হবে এই জায়গায়ও তো প্রতিবাদ জানানো উচিত।
আমরা দর্শকদের একটি প্রশ্ন নেই। আমরা ৫ই আগস্টের আগে দেখেছি যে সার্জিস আলম উনি নিজেই সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং হঠাৎ করে কি তার চেতনাটা মানে জাগ্রত হইছে যে ছাত্রলীগ করা যাবে না? আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে ভর্তি হই ফার্স্ট ইয়ারে। তখন আমি যখন হলে উঠি, আবাসিক হলে থাকার জন্য ছাত্রদের এটা একদম মাস্ট ম্যান্ডেটরি ছিল যে আমার ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করতে হবে। সো এটা 3rd ইয়ার পর্যন্ত ম্যান্ডেটরি ছিল। যতদিন পর্যন্ত ম্যান্ডেটরি ছিল আমি করেছি। এরপর আমি সেটা থেকে বের হয়ে চলে আসি। কারণ আমার উদ্দেশ্য আসলে তখন রাজনীতি করা ছিল না। আমার আলাদা একটা মানে এইম ইন লাইফ যা বোঝায় আমার সেটা ছিল। এবং পরবর্তীতে আমার বেশ কিছু কালচার নিয়ে ২০১৯ সালের পরে আমি লেখালেখি করতাম। যে বাধ্য করে আমাদেরকে প্রোগ্রাম করানো হতো, গেস্ট রুম করানো হতো। ধরেন আওয়ামী লীগের একজন বড় নেতা মধুর ক্যান্টিনে এসেছে। তাকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হতো। আমাদের ক্লাস মিস যেত, ল্যাব মিস যেত। তো এই বিষয়গুলো নিয়ে যখন আমি সোশ্যাল মিডিয়ায় লিখতাম তো তখন আমাকে অনেক থ্রেট দেয়া হয়, হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। আমার বাবা-মাকে কল দেয়া হয় এবং আমি জামাত শিবির করি কিনা এই ধরনের কথাও বলা হয়। পরবর্তীতে আবার খোঁজ নিয়ে জানতে পারে যে আমার বাবাও আসলে তখন আওয়ামী লীগের রাজনীতি করত। তো পরবর্তীতে যেটা হয়েছে যে আন্দোলন চলাকালীন সময়ে যখন আমার বাবাকে চাপ প্রয়োগ করছিল আমাকে আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য, যখন আমি যাইনি তখন আমার বাবার সেখান থেকে পদত্যাগ করে চলে যেতে হয় আরকি। তো তখন আমার যখন মনে হয়েছিল যে এই জিনিস একে তো হচ্ছে আমি রাজনীতি করাটা আমার লক্ষ্য ছিল না তখন। আর দ্বিতীয়ত যেই কালচার গুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ওই কালচার গুলোকে আমি সমর্থন করি না। তো তখন আমি সেখান থেকে বের হয়ে আমার জব রিলেটেড পড়াশোনায় মনোযোগী হই। এবং আমি আসলে বিসিএস এরই লিখিত এবং ভাইবার প্রস্তুতি নিচ্ছিলাম যখন এই আন্দোলনটা আমাদের শুরু হয়। তো যখন ৫৬% কোটা চাপিয়ে দেওয়া হয় সরকারি চাকুরিতে ১ম, ২য় শ্রেণীর চাকুরিতে, তখন আমার কাছে মনে হয়েছিল এর চেয়ে আনফেয়ার কিছু হইতে পারে না। সো আমি এটার জন্য আন্দোলনে নামবো। এতে যদি পরবর্তীতে আমার সরকারি চাকরি না হয় হয়তো আমিও বিদেশে পাড়ি জমাবো। সেই জায়গা থেকে চলে আসি। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, সে জুলাই গণ অভ্যুত্থান থেকে আপনাদের যে রাজনৈতিক দল এনসিপির জন্ম। তো এই এনসিপি এখন পর্যন্ত কতটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়? কারণ প্রত্যাশা তো অনেক দেখাই যাচ্ছে। আর ভবিষ্যতে এনসিপি কোন দিকে যাওয়ার চিন্তা করছে? আ আসলেই প্রত্যাশা অনেক। অভ্যুত্থান পরবর্তী এই প্রত্যাশার পারদ আরো অনেক বেড়ে গিয়েছে। কিন্তু আসলে আমরা এখনো প্রত্যাশা যতটুকু অন্তত পূরণ করা দরকার ততটুকু করতে পারিনি। এনসিপি মাত্র একটা দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। একটা দল হয়ে দাঁড়াতেও আসলে ৫ থেকে ১০ বছর অন্তত সময় লাগে। আমরা আমাদের সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করার চেষ্টা করছি। কারণ দল যত বড় হবে পরিবর্তনে প্রভাব রাখার পরিমাণটা তত বৃদ্ধি পাবে আসলে। তো আমরা সেই চেষ্টাটা করছি। আমরা জেলা উপজেলা কমিটি করেছি। এখন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটিগুলোর কাজ করছি। আমরা তারপরও এই ছোট পরিসরেও আমরা প্রতিবাদ করছি। আমরা জনগণের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা শোনার চেষ্টা করছি। কিন্তু দিন শেষে একটা জিনিস কি? আমরা অধিকাংশ জায়গায় দেখেছি খালি আমরা ওই রাজনীতিবিদ, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী সবাইকে তো দোষ দেই বিভিন্ন সময়। কিন্তু আমরা সাধারণ মানুষেরও অনেকের জায়গায় সবার ক্ষেত্রে না দেখেছি যখন তাদের দায়িত্বটা আসে তারা তখন আবার ব্যক্তিকেন্দ্রিক সুবিধাভোগী একটা আচরণ অনেক ক্ষেত্রে দেখি। আপনি দেখবেন একটা কাঁচা বাজারের একটা দোকানে তারাও তাদের জায়গা থেকে হঠাৎ করে মানে স্টক করে আ বা হচ্ছে দাম বাড়িয়ে দিয়ে লাভবান হওয়ার চেষ্টা করে একটা সিন্ডিকেট করে। আমরা ইভেন এটাও দেখি, আমি সবাইকে বলছি না। কিছু, কিছু ক্ষেত্রে দেখি ধরেন একটু কোনো একটা অসুবিধা আছে বা একটা রিক্সা কম পাওয়া যাচ্ছে এই মুহূর্তে উনি ৳২০ বাড়িয়ে দেয় আরকি যেহেতু কম পাওয়া যাচ্ছে। সো আমাদের সবার দায়িত্ব দিন শেষে আমরা এটা তো একটা সিস্টেম। একটা পক্ষ খালি কাজ করে এটা পরিবর্তন করা খুবই কঠিন। আমাদের সবারই একসাথে এই জায়গায় কাজ করতে হবে। এনসিপির জায়গা থেকে আমি এইটুকু বলি, আমাদের ওই চেষ্টাটা আছে। আমরা সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি। আমরা আজীবন আমাদের এই চেষ্টাটুকু করে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডয়চে ভেলেকে এই সাক্ষাৎকার দেয়ায়।